সকাল থেকে আকাশের মুখ ভার। কলকাতায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়বে। আবহাওয়া মণ্ডলে তৈরি একাধিক ঘূর্ণাবর্তের জেরে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু বৃষ্টি হচ্ছে। রাত থেকে বৃষ্টি হচ্ছে কোচবিহারের বিভিন্ন এলাকা জলমগ্ন। গতকাল রাত থেকে টানা বৃষ্টিতে কোচবিহারের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে রয়েছে। আমরা রয়েছি এখন নিউ কদমতলা এলাকায়। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই রাস্তায় দেখুন একেবারে হাঁটু সমান জল। এই রাস্তায় কোথাও হাঁটু সমান জল রয়েছে, কোথাও আবার কোমর সমান জল রয়েছে। আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সন শুভ সাহাকে সেই ছবি, যে জলে ভরে গেছে কিন্তু পুরো এলাকা এবং বাড়িঘরে সেখানে জল জমে গেছে। এই যে সামনেই একটি বাড়ি রয়েছে, তার গ্যারেজ রয়েছে, সেই গ্যারেজ কিন্তু জলে ডুবে গেছে। শুধুমাত্র এই নিউ কদমতলা এলাকায় নয়, কোচবিহারের শহরের বিভিন্ন এলাকায় একই পরিস্থিতি। গতকাল রাত থেকে টানা বৃষ্টি চলছে এবং তার ফলে শহরের বিভিন্ন এলাকা একেবারে জলমগ্ন হয়ে পড়েছে এবং চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অনেকেই বলছেন যে সঠিক সময় নিকাশি নালা যদি পরিষ্কার করা হতো তাহলে এই সমস্যা হয়তো বা এড়ানো যেত। প্রতি বছর বর্ষাতেই কিন্তু একই পরিস্থিতি হয় এই কোচবিহার শহরের বিভিন্ন এলাকায় এবং আজকেও আমরা দেখেছি যে কোচবিহারের RN রোড, এছাড়াও কোচবিহার রাসমেলা ময়দান সংলগ্ন এলাকা, পুরাতন পোস্ট অফিস পাড়া সংলগ্ন এলাকায় বিভিন্ন জায়গায় কোথাও হাঁটু জল এবং কোথাও কোমর জল কিন্তু রয়েছে। সব মিলিয়ে চরম ভোগান্তিতে পড়েছে এলাকার মানুষ। ক্যামেরায় শুভ সাহার সঙ্গে শুভেন্দু ভট্টাচার্য, ABP আনন্দ, কোচবিহার। দুর্গাপুরের সরকারি তাপবিদ্যুৎ সংস্থা DPL, সেখানে BMS এর দুর্নীতির অভিযোগ। BMS এর যে দলীয় কার্যালয় রয়েছে তার বাইরে দুর্নীতির অভিযোগে পোস্টার পড়েছে। পোস্টারে তোলাবাজি, আর্থিক অনিয়ম সহ একাধিক অভিযোগ রয়েছে। কার্যালয়ে বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগেরও অভিযোগ। দুর্নীতির অভিযোগ যদিও অস্বীকার করেছে BMS নেতৃত্ব। তোলাবাজি মানে তৃণমূল যে চটি ছেড়ে এসছে সেই চটিতেই পা গলিয়েছে বিজেপি। তো ন্যাচারালি DPL এ এই ধরনের মেম্বারশিপের নামে BMS দুর্নীতি করছে, কারেন্ট নিয়ে কারেন্ট হুক করে কারেন্ট নিচ্ছে, এই সমস্ত বেআইনি কাজ BMS করছে। BMS এ কারা আসছে? সেই তো তৃণমূলের তোলাবাজগুলো আসছে। এই BMS এর বিরুদ্ধে যে পোস্টারগুলো লাগানো হয়েছে বিজেপির লোকেরা করেছে, কারণ একটা অংশ যারা তোলাবাজি করতে পারছে না, জায়গাগুলো দেখতে পাচ্ছে না, তাদের বিরুদ্ধে তারা নেমেছে। আবার যদি জায়গাগুলো দেখে নেয় তারা পোস্টার লাগানো বন্ধ করে দেবে। যে এই DPL যে বেনামি যে পোস্টার করেছে, এই বিষয়ে ভারতীয় মজদুর সংঘের কোনোরূপ এখানে দায়িত্ব নেই। কেননা ভারতীয় মজদুর সংঘ কখনোই বেনামি প্রচার বা বেনামি এতে রাজনীতিতে বিশ্বাসী নয়। আমরা শ্রমিক স্বার্থে কাজ করি, শ্রমিকের আইনসম্মত আইন মোতাবিক আন্দোলন আমরা গড়ে তুলি এবং তাদের সেই পদ্ধতিতে আমরা অতএব এই পোস্টার বা এই বিষয়ে আমার বক্তব্য বিশেষ কিছু নাই। যারা এই প্রচার করে চলছে তাদের যদি কোনো সঠিক তথ্য থাকে তারা তুলে ধরতে হবে। বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডল, তার এক আত্মীয় মিনার মণ্ডল এবং এক ম্যানেজার শীতেশ প্রামাণিককে আগেই গ্রেফতার করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। আর এবার দ্বিতীয় ম্যানেজার নইমুদ্দিন মণ্ডলকে গতকাল গ্রেফতার করা হয় এবং 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, টুলু মণ্ডলের যে বিপুল সাম্রাজ্য, বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, এই গোটা বিষয়টাতে নইমুদ্দিন মণ্ডল, যাকে গতকাল পুলিশ গ্রেফতার করেছে, তার কি ভূমিকা ছিল? দেখো, গতকালকে নইমুদ্দিন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকেও কিন্তু নিজেদের কাস্টাডিতে পেল পুলিশ এবং সেক্ষেত্রে তোমায় বলবো 6 দিনের হেফাজতে পেয়েছে পুলিশ। এবং এই যে বিষয় জানতে পারছি আমরা, পুলিশ জানাচ্ছে নইমুদ্দিন মণ্ডল সে কিন্তু এই যে অর্গানাইজ ক্রিমিনাল সিন্ডিকেট বা এই যে অপরাধটা হয়েছিল সেই অপরাধে একেবারে অঙ্গাঙ্গিভাবে যুক্ত বলে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। পুলিশের সূত্রে এটাও দাবি করা হচ্ছে যে এই যে টুলু মণ্ডলের বিশাল সাম্রাজ্য তৈরি, তার পিছনে এই যে বিশাল অংশের একটা রাজস্ব ফাঁকি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একের পর এক যে তথ্যগুলো উঠে আসছে টুলু মণ্ডল সম্পর্কিত বিষয়, সেই ক্ষেত্রে হচ্ছে গোটা বিষয়টা কিন্তু এই নইমুদ্দিন মণ্ডল সে হচ্ছে যুক্ত রয়েছে। নইমুদ্দিন মণ্ডল সে হচ্ছে একদিকে দেখতে গেলে টুলু মণ্ডলের আত্মীয় এবং টুলু মণ্ডলের তুমি জানো যে আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে
যে কোটি কোটি টাকা উদ্ধার হয় সেই মিনার মণ্ডলের হচ্ছে আত্মীয় হয় হচ্ছে এই নইমুদ্দিন মণ্ডল। এবং এই নইমুদ্দিনকে জিজ্ঞাসাবাদ, পাশাপাশি সতীশ প্রামাণিককে আরও এক ম্যানেজার, তাকে জিজ্ঞাসাবাদ এবং মিনার মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে এখনো জানতে পারছি টুলু মণ্ডলের তুমি জানো প্রায় 220 কোটি টাকা নগদের হদিশ পেয়েছেন তারা। একদিকে যেমন ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্যাশ যা বাজেয়াপ্ত হয়েছে, পাশাপাশি 400 বিঘা জমির হদিশ পেয়েছে। এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও কিন্তু টুলু মণ্ডলের বিশাল যে প্রপার্টি থেকে শুরু করে সম্পত্তি তার হদিশ পাচ্ছেন কিন্তু তদন্তকারী আধিকারিকরা এদেরকে জিজ্ঞাসাবাদ করে, তেমনটাই পুলিশ সূত্রে জানতে পারছে। ধন্যবাদ পার্থপ্রতিম। বীরভূমে টুলু মণ্ডলের সঙ্গে মিনার মণ্ডল তার বাড়ি থেকে নগদ এবং সোনাদানা মিলিয়ে প্রায় 50 কোটি উদ্ধার হয়েছিল। টুলু মণ্ডল তার একাধিক সম্পত্তির হদিশ মিলেছে, কোটি কোটি টাকা তার সম্পত্তি রয়েছে, ব্যাংক ডিপোজিট রয়েছে। আর এবারে এই মামলায় যতগুলো এফআইআর দায়ের হয়েছে তার তথ্য এবং নথি চেয়ে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্য পুলিশের কাছে এই সংক্রান্ত সমস্ত নথি এবং তথ্য চাওয়া হয়েছে। বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে, টুলু মণ্ডলের প্রায় 220 কোটি টাকার সম্পত্তির খোঁজ মিলেছে, একাধিক ব্যাংকে ফিক্সড ডিপোজিট রয়েছে। শুরুটা হয়েছিল টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে, সেখান থেকে প্রায় 28.5 কোটি টাকা এবং প্রায় 15 কেজি সোনা উদ্ধার হয়েছিল। তারপর তদন্ত নামে পুলিশ এবং তার যে বিশাল সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির একের পর এক হদিশ পায় পুলিশ। এবার সেই মামলায় যতগুলো এফআইআর দায়ের হয়েছে তার তথ্য এবং নথি চেয়ে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, রাজ্য পুলিশের কাছ থেকে যতগুলো এফআইআর দায়ের হয়েছে তার তথ্য এবং নথি চেয়ে পাঠানো হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে, অর্থাৎ এই যে বিপুল সম্পত্তির মামলা তা নিয়ে এবার তদন্ত শুরু করতে চাইছে ইডি। দেখো, একেবারেই তার কারণ যেটা ইডি সূত্র থেকে জানা যাচ্ছে যে বীরভূমে যে বিপুল টাকা উদ্ধার হয়েছে এবং গয়না উদ্ধার হয়েছে সেই ঘটনায় যেটা জানা যাচ্ছিল শুরু থেকেই যে টুলু মণ্ডল তার ঘনিষ্ঠের বাড়ি থেকে এই বিপুল অঙ্কের টাকা এবং তার সাথে সাথে গয়না উদ্ধার হওয়া এবং তার পরবর্তীকালে একের পর এক যে উদ্ধার হওয়ার প্রক্রিয়া, তাতে প্রায় 220 কোটি টাকা, যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে 220 কোটি টাকার যে টাকা, সেটা হদিশ পাওয়া টাকা, গয়না সমস্ত কিছু মিলিয়ে। এবং তার পরবর্তীকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছিলই। এবার পুলিশের কাছ থেকে যে কটি এফআইআর হয়েছে, যেটা সম্ভবত জানা যাচ্ছে 2টি এফআইআর আছে, এবং সেই ক্ষেত্রে সেই এফআইআর গুলোর তথ্য এবং নথি চেয়ে তাদের কাছে আবেদন করা হয়েছে। ইডি তরফ থেকে এই আবেদন জেলা পুলিশের কাছে করা হয়েছে এবং সেই ক্ষেত্রে এফআইআর গুলো যদি তারা পেয়ে যান এবং পরবর্তীকালে তারা ইসিআইআর করে এগোতে চান, এমনটাই ইডি সূত্রে খবর। তার কারণ হচ্ছে এর আগে টুলু মণ্ডলের নাম উঠেছিল এর আগে একটি মামলার পরিপ্রেক্ষিতে, সেই ক্ষেত্রে তল্লাশি অভিযানও চালানো হয়েছিল। কিন্তু এই যে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হওয়া, কোটি কোটি টাকা উদ্ধার হওয়া এবং তারপরে গয়না উদ্ধার হওয়া, সেই ক্ষেত্রে এইগুলোর উৎস কি, তার আয় এবং তার কাছে এত যে সঞ্চয় করে রাখা হয়েছিল তার মধ্যে কোথা থেকে এই টাকা এলো, দুর্নীতির টাকা কিনা, সেই বিষয়গুলো তদন্ত করে দেখতে চান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা এবং সেই জন্যই পুলিশের কাছ থেকে এফআইআর চাওয়া হয়েছে, এমনটাই ইডি সূত্রে খবর। ধন্যবাদ আবির। জাল ডিসিআর কারবার নিয়ে 2022 সালে দুবার এফআইআর দায়ের হয়েছিল মুরারই এবং রামপুরহাট থানায়। অভিযোগ দায়ের করেছিলেন বিএলএলআরও, কিন্তু তারপরও জাল ডিসিআর এর রমরমা থামেনি। আর এরই মধ্যে টাকা উদ্ধারের ঘটনায় এবার গ্রেফতার করা হয়েছে টুলু মণ্ডলের আর এক ম্যানেজারকে। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল এখনো ধরাছোঁয়ার বাইরে। এদিকে টাকা উদ্ধারের ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল তার আরও এক ম্যানেজার নইমুদ্দিন মণ্ডল। মঙ্গলবার মোহাম্মদ বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। এই নিয়ে টাকা উদ্ধারের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। অন্যদিকে সরকারি রাজস্ব ফাঁকি দিতে জাল ডিসিআর এর কারবার নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। এই জাল ডিসিআর নিয়ে 2022 সালে দুটি এফআইআর দায়ের হয়েছিল। তাৎপর্যপূর্ণ বিষয় হলো দুটি ক্ষেত্রেই থানায় অভিযোগ জানিয়েছিলেন সরকারি আধিকারিক বিএলএলআরও। একটি মুরারই থানায় আর একটি রামপুরহাট থানায় অভিযোগ দায়ের হয়েছিল। 2022 সালের 29শে আগস্ট মুরারই থানায় দায়ের হওয়া এফআইআরে উল্লেখ রয়েছে স্টোন চিপস নিয়ে যাওয়ার সময় রাস্তায় একটি ট্রাককে ধরা হয়েছিল। তখন দেখা যায় চালকের কাছে 25553 নম্বরের ডিসিআর বুকের 25 নম্বর পাতাটি রয়েছে। পরীক্ষা করে জানা যায় সেটি নকল।
এরপরই চালক ও ট্রাকের মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। ওই বছর 9 সেপ্টেম্বর রামপুরহাট থানায় দায়ের হওয়া এফআইআরে জানানো হয়েছে রামপুরহাট 1-এর ডিসিআর গেট থেকে স্যাম্পল কালেকশন করা হয়েছিল। সেটা যাচাই করে দেখা যায় রাজস্ব সংগ্রহের জন্য 14টি ডিসিআর সরকারি দপ্তর থেকে ইস্যুই করা হয়নি। এরপরই থানায় অভিযোগ দায়ের করা হয়। প্রশ্ন উঠছে, এই এফআইআর এর প্রেক্ষিতে কোনো কড়া ব্যবস্থা নেওয়া হয়নি কেন? খোদ সরকারি আধিকারিক যখন এফআইআর করেছিল তার মানে প্রশাসন বিষয়টা জানতো, তাহলে এই নিয়ে কোনো পদক্ষেপ দেখা যায়নি কেন? এরপরও টুলু মণ্ডল কারবার চালিয়ে গেল কি করে? কার বা কাদের মদতে এটা সম্ভব হলো? রামপুরহাট 1-এর এই যে ডিসিআর গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু 2022 সালে যে বিষয়ে জানা যায় যে প্লেস অফ অকারেন্স দেখানো হচ্ছে এই জায়গা, এখান থেকে হচ্ছে 14টা এরকম ফেক ডিসিআর উদ্ধার হয়। তার পরবর্তীকালে মামলাও হয়। ভাড়া নিয়েছিল কে? টুলু মণ্ডল। এই কেন হিসাব আমাকে কিছু বলেনি। এইখানে আমাকে তো প্রথমে বলেছিল ওই আমার গাড়ির কিছু অফিসের লোক থাকবে করে, এমনি বলেছিল। আর তারপরে ওই আপনার ওই ডিসিআর কাটতো ভাড়া, ওই 10,000 টাকা দিত। ভোটের পর থেকে পাথর খাদানের আশেপাশে ডিসিআর গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। টুলু মণ্ডলের যে ডিসিআর গেটগুলো থাকতো তার আশেপাশে তার বাহিনী সবসময় থাকতো। ইতিমধ্যেই আমরা কথা বলেছি কয়েকজনের সঙ্গে, তারা বলছেন তারা চারপাশে পাহারার দায়িত্ব থাকতো। এমনকি ডিসিআর গেটের ভেতরে আমরা রয়েছি, দেখা যাচ্ছে এখানে লেখা রয়েছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। কিন্তু 4 বছর আগেই যেখানে জাল ডিসিআর নিয়ে পুলিশে এফআইআর দায়ের করা হয়েছিল, সেখানে এতদিন পুলিশ কি করছিল? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।